হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে সামনে রিক্রুটমেন্ট এর যে পরীক্ষা হতে চলেছে, তো তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির যে সিলেবাস রয়েছে সেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, সেই সঙ্গে অ্যারিথমেটিক, ইংলিশ এগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব জেনারেল নলেজের বিষয় নিয়ে, এবং অবশ্যই যে ভিডিওটি হতে চলেছে খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের আজ থেকে গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস শুরু হলো। অবশ্যই যারা এই গ্রুপ সি গ্রুপ ডির যারা পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমার বিশ্বাস তোমাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে, এবং আমরা যে উত্তরগুলোর যে অপশানস, সেই অপশানসগুলো নিয়েও আলোচনা করব, এবং সেই সঙ্গে সেই সঠিক উত্তরটির একটু ডেসক্রিপশান দেব, এবং তার সঙ্গে সম্পর্কিত চিত্র, ম্যাপ যেগুলো জানা দরকার সেই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? জেনারেল নলেজের মধ্যে কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে শুরু করে খেলাধুলো সব কিছু থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তা মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জেন ফ্রাঁসোয়া জারেজ, নাকি হান্টার? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? তাহলে এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে জেন ফ্রাঁসোয়া জারেজ, এটি সঠিক উত্তর হবে। আমরা যদি এর ডেসক্রিপশানটা একটু জানি যে মেহেরগড় সভ্যতা কখন আবিষ্কার হয়েছিল, তাহলে এই সভ্যতা 1974 সালে কিন্তু আবিষ্কার হয়, এবং এটি আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক জেন ফ্রাঁসোয়া জারেজ এবং সেই সঙ্গে মার্কিন প্রত্নতাত্ত্বিক রিচার্ড মিডো। বিশ্বের এই প্রাচীন সভ্যতার উৎসস্থল হচ্ছে উত্তর পশ্চিম ভারতে, এবং এই সভ্যতা 7000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। আমরা যদি দেখি তাহলে এই রকমভাবে মাটির তল খনন করে পাকিস্তান, বালুচিস্তান এই সমস্ত এলাকা থেকে কিন্তু এই ধরনের খনন কার্য করে এই ধরনের কিন্তু ভগ্নাবশেষ পাওয়া গেছে সভ্যতার, এবং এটি হচ্ছে মেহেরগড় সভ্যতার নিদর্শন, এবং এটি আবিষ্কার করেন 1974 খ্রিস্টাব্দে জেন ফ্রাঁসোয়া জারিজ। আমরা যদি ম্যাপের সাহায্যে দেখি তাহলে ঠিক এই যে গুজরাটের কিছু অংশ, থর মরুভূমি থেকে নিয়ে পাকিস্তান, গোটা পাকিস্তান এই অংশটা ছিল মেহেরগড় সভ্যতার অঞ্চল। এবার যদি আমরা অন্য অপশানগুলোর দিকে তাকাই, দয়ারাম সাহানি কী জন্য বিখ্যাত? দয়ারাম সাহানি হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল 1921 সালে। তিনি তার অধীনে, তার নেতৃত্বে হরপ্পায় কিন্তু খনন কাজ শুরু হয় 1921 সালে, এবং তারপরেই তিনি কিন্তু এই সভ্যতা, হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার করেন দয়ারাম সাহানি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কী জন্য ইম্পর্ট্যান্ট? হরপ্পারই একটা সাইট হচ্ছে মহেঞ্জোদারো, সেই মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ইনি একজন বাঙালি প্রত্নতাত্ত্বিক। তাহলে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা, দয়ারাম সাহানি হচ্ছে হরপ্পা সভ্যতা, জেন ফ্রাঁসোয়া জারেজ হচ্ছে মেহেরগড় সভ্যতা। জেন ফ্রাঁসোয়া জারেজ হচ্ছে 1974, দয়ারাম সাহানি হচ্ছে 1921, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে 1922। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আর একবার বলে রাখি যে আমাদের এই চ্যানেলে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে প্রিপারেশন সেটি কিন্তু রেগুলার বেসিসে আসতে থাকবে। আমরা প্রত্যেকটা যে সিলেবাস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, অ্যারিথমেটিক, ইংলিশ সব কিছু ধরে ধরে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা যারা এই পরীক্ষা দেবে ভাবছো, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি ফলো করো, এবং অবশ্যই একটি লাইক দেবে, এবং অবশ্যই তোমাদের মতামত, সাজেশান, তোমাদের কোয়ারি, তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাও, এবং অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের জিকের অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে, এবং তোমাদের বিষয়বস্তুগুলোও অনেকটা জানা হয়ে যাবে। তো পরের প্রশ্ন হচ্ছে, ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা কে রচনা করেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য, মেগাস্থিনিস। তাহলে ইন্ডিকা এই বইটি কে রচনা করেন? ইন্ডিকা এই বইটি রচনা করেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যভাই, গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস, এবং তিনি এই ইন্ডিকা বইটি রচনা করেন। ইন্ডিকা বইয়ে তিনি কী লিখে রেখে গেছেন? এতে তিনি মৌর্য সাম্রাজ্যের প্রশাসন, অর্থনীতি, সমাজ, সামরিক ব্যবস্থা সম্পর্কে কিন্তু লিখে রেখে গেছেন, এবং সেখান থেকেই মেগাস্থিনিসের ইন্ডিকা থেকেই আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি। এবার যদি আমরা বিম্বিসারের দিকে তাকাই, যে বিম্বিসার কেন ইম্পর্টেন্ট? বিম্বিসার হচ্ছে মগধের হর্যঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। চন্দ্রগুপ্ত মৌর্য খুব একটা ফেমাস নাম। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা।
কৌটিল্য কেন ইম্পর্টেন্ট? কৌটিল্য হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজসভা তার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য বা চাণক্য। কৌটিল্যের আরেকটা নাম হচ্ছে চাণক্য, এবং তিনি অর্থশাস্ত্র গ্রন্থ লেখেন। কৌটিল্য কী গ্রন্থ লেখেন? অর্থশাস্ত্র। প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়, এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসারকে ছিলেন মগধের হর্যঙ্ক বংশের রাজা, এবং তিনি মগধের যে সাম্রাজ্য সেটিকে কিন্তু অনেকটা বিস্তার করেছিলেন। এই হচ্ছে এই প্রশ্নটি। তাহলে দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু প্রত্যেকটা যেটা সঠিক উত্তর সেটা নিয়েও যেমন আলোচনা করছি সেই অপশানটা নিয়ে, সেই সঙ্গে অন্যান্য যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর সঙ্গে যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি কেমন হচ্ছে বা তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো, তো অবশ্যই সেটা জানাবে। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ কোনটি? বিশ্বের উচ্চতম রেল ব্রিজ, হাইয়েস্ট রেল ব্রিজ বা উচ্চতম রেল ব্রিজ কোনটি? অঞ্জি ব্রিজ, চন্দ্রভাগা ব্রিজ, ভেম্বনাথ ব্রিজ নাকি গোদাবরী ব্রিজ? যারা নিউজ দেখো তারা অবশ্যই এই প্রশ্নটির উত্তর পারবে। গতকালকেই এই ব্রিজটি উদ্বোধন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাহলে বিশ্বের উচ্চতম রেল আর্ক ব্রিজ কোনটি? তাহলে সেটি হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ বা ইংরেজিতে চেনাব ব্রিজ, CHENAB, চেনাব ব্রিজ। এটা নিয়ে আমি বেশি পরিচিত, নিউজে এর নামটি দেখাচ্ছে চেনাব ব্রিজ। তো এরই বাংলা নাম হচ্ছে চন্দ্রভাগা নদী। চেনাব নদীর বাংলা নাম চন্দ্রভাগা নদী, এবং এই চন্দ্রভাগা নদীর উপরই রয়েছে চন্দ্রভাগা ব্রিজ। আমরা যদি এই ব্রিজের ছবিটা একটু দেখি তাহলে এই হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ। এটি গতকাল 6 জুন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটা উদ্বোধন করেছেন। এবং এই ব্রিজটির কী গুরুত্ব? এই ব্রিজটির যে উচ্চতা সেটা আইফেল টাওয়ারের থেকেও বেশি, 359 মিটার উচ্চতা। এই ব্রিজটির উচ্চতা হচ্ছে 359 মিটার, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ব্রিজটির উচ্চতা 359 মিটার, এবং এটি আইফেল টাওয়ারের থেকেও 34 মিটার লম্বা। এই সঙ্গে চন্দ্রভাগা ব্রিজের সঙ্গে তিনি আর একটি ব্রিজ কালকে উদ্বোধন করেছেন, সেটি হচ্ছে অঞ্জি ব্রিজ বা অঞ্জি খাদ ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে ভারতবর্ষের প্রথম কেবল স্টেড ব্রিজ। এই ব্রিজটি যদি দেখাই তাহলে এই হচ্ছে এই ব্রিজটি, এটি হচ্ছে অঞ্জি ব্রিজ। এটিও কালকে কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এবং এটির গুরুত্ব কি বললাম? এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম কেবল স্টেড ব্রিজ। এই আমাদের যেরকম বিদ্যাসাগর সেতুতে দেখতে পাওয়া যায় এরকম ধরনের কেবিল নিয়ে এই ব্রিজটি গঠিত, এবং এখানে প্রায় 96টি কেবিল রয়েছে। এই কেবিলের সাহায্যে একটা এরকম পিলারের সাহায্যে এই ব্রিজটি তার ভারসাম্য অর্জন করছে, লক্ষ্য করো। তাহলে এই ব্রিজটিও কিন্তু কালকে তিনি উদ্বোধন করেছেন, অঞ্জি ব্রিজ। এই ব্রিজটি চন্দ্রভাগার যে উপনদী অঞ্জি রিভার তার উপর রয়েছে, এবং এই চন্দ্রভাগা ব্রিজ এবং অঞ্জি ব্রিজ এই দুটো ব্রিজ কিন্তু ভারতবর্ষের ট্যুরিজম থেকে শুরু করে ডেভেলপমেন্ট এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ জম্মু কাশ্মীরের যে রেল ডিভিশন আছে সেখানে বারামুলা থেকে উধামপুর এই যে ডিভিশনটা, এই যে রেল লিঙ্ক, সেটি কিন্তু এই দুই জায়গার জন্য আটকে ছিল। ফলে বারামুলা থেকে উধামপুর এই যে রেল লাইনটি সেটি কিন্তু এই চন্দ্রভাগা ব্রিজ এবং অঞ্জি ব্রিজের ফলে সম্পূর্ণ হলো। অর্থাৎ বারামুলা থেকে উধামপুর যেতে গেলে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, অর্থাৎ জম্মু থেকে শ্রীনগর যাওয়া আরও বেশি সহজ হয়ে গেল। তো বিশ্বের উচ্চতম রেল ব্রিজ কোনটি? তাহলে চন্দ্রভাগা ব্রিজ। এবং ভারতবর্ষের প্রথম কেবল স্টেড রেল ব্রিজ সেটি হচ্ছে অঞ্জি ব্রিজ। উদ্বোধন হয়েছে কত বললাম? 6 জুন। এবং চন্দ্রভাগা ব্রিজটির সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উচ্চতা কত? তাহলে হচ্ছে 359 মিটার নদীর জলতল থেকে। নেক্সট প্রশ্ন, ভূগোলের একটি প্রশ্ন, অপসুর কোন দিনটিকে বলে? 4 জুলাই, 3 জানুয়ারি, 22 ডিসেম্বর, 21 জুন। তাহলে কোন দিনটি অপসুর? অপসুর হচ্ছে 4 জুলাই। এবং আমরা যদি ছবির সাথে দেখি তাহলে দেখো পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব এটা কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যে দিনটিতে সবচেয়ে কম হয় সেই অবস্থানকে বলা হয় অনুসুর। অনু মানে মনে রাখতে হবে কম বা ক্ষুদ্র। তাহলে অনুসুরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয় সেই তারিখটি হচ্ছে 3 জানুয়ারি। আর যেদিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে বলা হয় অপসুর অবস্থান বা ইংরেজিতে বলা হয় এফিলিয়ান। তাহলে এই অপসুর অবস্থান কবে? 4 জুলাই। আমাদের মাথার মধ্যে 4 জুলাই আর 3 জানুয়ারির মধ্যেই কনফিউশন লাগে। তাহলে 3 হচ্ছে অনুসুর, যেহেতু 3 তারিখটা হচ্ছে ছোট, তাহলে 3 হচ্ছে অনুসুর ছোট, অনু মানে ছোট, আর 4
3 থেকে 4 বড়, তাহলে এটা হচ্ছে অপসূর। 4ঠা জুলাই হচ্ছে অপসূর। এই দিনে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার দূরত্ব হয় পৃথিবী থেকে সূর্যের। আর যেদিন অনুসূর সেদিন হচ্ছে 14,70,00,000 কিলোমিটার দূরত্ব হয় পৃথিবী থেকে সূর্যের। নেক্সট, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, নৃত্য, সাহিত্য, বিজ্ঞান। তাহলে এটা সকলেরই পাওয়া উচিত। সেটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়। সাহিত্যে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার। এই পুরস্কারটি 1961 সাল থেকে চালু হয় এবং প্রথম দেওয়া হয় কিন্তু 1965 সালে। দেওয়া হয় মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপকে। এবং এছাড়াও 1966 সালে গণদেবতা এই বই লেখার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার। সেই সঙ্গে শঙ্খ ঘোষ 2016 সালে পেয়েছেন, অমিতাভ ঘোষ 2018 সালে পেয়েছেন। অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্যে, এবং জ্ঞানপীঠ পুরস্কারের সময় এরকম একটা মূর্তি প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে রয়েছেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কে রয়েছেন? ব্রাত্য বসু, ধর্মেন্দ্র প্রধান, নাকি রাজনাথ সিং, নাকি অশ্বিনী বৈষ্ণব? কে রয়েছেন? এটি সকলের পড়া উচিত। তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এবার বাকিগুলো অপশানগুলো জানি। ব্রাত্য বসুকে? ব্রাত্য বসু হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হচ্ছে ব্রাত্য বসু। রাজনাথ সিংকে? রাজনাথ সিং হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী। অশ্বিনী বৈষ্ণবকে? অশ্বিনী বৈষ্ণব হচ্ছে আমাদের দেশের রেলমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বা ডিফেন্স মিনিস্টার হচ্ছে রাজনাথ সিং। আর ধর্মেন্দ্র প্রধান হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা এডুকেশন মিনিস্টার। ইনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান, আমাদের দেশের শিক্ষামন্ত্রী। নেক্সট প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স? কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কুচিপুড়ি? তাহলে কুচিপুড়ি কোন রাজ্যের? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশ রাজ্যের ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য হচ্ছে কুচিপুড়ি। এছাড়াও কেরালার কি রয়েছে? কেরালা রয়েছে কথাকলি। তামিলনাড়ুর রয়েছে ভারতনাট্যম। উত্তরপ্রদেশের রয়েছে কত্থক। তাহলে কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কেরালা হচ্ছে কথাকলি, তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, উত্তরপ্রদেশের হচ্ছে কত্থক। এই ক্লাসিক্যাল ডান্স থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু বারবার প্রশ্ন পড়ে ধ্রুপদী নৃত্য বা বিভিন্ন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স থেকে, তো অবশ্যই এটা মনে রাখবে। এই হচ্ছে তার যে ডান্স শৈলীটা, সেটা এরকম তারা ড্রেস পোশাক পরে নাচে। তো এই তারপরে নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি বা লংগেস্ট এনএইচ কোনটা? NH 44, NH 17, NH 5, NH 47। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে NH 44। আমরা যদি চিত্রের সাহায্যে দেখি তাহলে দেখতে পাচ্ছ কন্যাকুমারিকা থেকে বা কন্যাকুমারী থেকে একেবারে শ্রীনগর পর্যন্ত ভারতবর্ষের উত্তর দক্ষিণে একবারে পুরোপুরি বিস্তৃত এই সড়কপথ, এবং এই সড়কপথের নাম হচ্ছে NH 44। NH 44 এটি কন্যাকুমারী থেকে একেবারে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত, এটার নাম হচ্ছে NH 44। এটা ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়কপথ। নেক্সট প্রশ্ন, কোষের শক্তিঘর, এটা জীবনবিজ্ঞানের প্রশ্ন। কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নাকি প্লাস্টিড? কাকে বলা হয় কোষের শক্তিঘর? তাহলে কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এবার যদি আমরা বাকি অপশানগুলো জানি তাহলে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। লাইসোজোম, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, যেহেতু এটি কোষমধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে কোষের মৃত্যু ঘটায়, তাই লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বা হচ্ছে আত্মঘাতী থলি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। আর প্লাস্টিড, এটি কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায়। তাহলে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। এভাবে কিন্তু ইম্পর্টেন্ট, এবং মাইটোকন্ড্রিয়াটা দেখতে ঠিক এরকম ধরনের হয়। নেক্সট প্রশ্ন, ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালিত হয়? তাহলে 5ই জুন, 2রা ফেব্রুয়ারি, যেহেতু আমরা 5ই জুন খুব রিসেন্ট পার করলাম, গত পরশুই 5ই জুন গেছে বিশ্ব পরিবেশ দিবস। তাহলে ধরিত্রী দিবস কবে? 5ই জুন, 2রা ফেব্রুয়ারি, 12ই জুন, নাকি 22শে এপ্রিল? ধরিত্রী দিবস ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড আর্থ ডে। তাহলে ওয়ার্ল্ড আর্থ ডে কবে? ওয়ার্ল্ড আর্থ ডে হচ্ছে 22শে এপ্রিল।
এবার যদি আমরা জানি 5ই জুন কি বিশ্ব পরিবেশ দিবস, 2রা ফেব্রুয়ারি কি বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, আর 12ই জুন হচ্ছে শিশু শ্রম বিরোধী দিবস, শিশু শ্রম চাইল্ড লেবার বিরোধী দিবস হচ্ছে 12ই জুন। এটাও কিন্তু রিসেন্টলি আসছে, ফলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 12ই জুন হচ্ছে চাইল্ড লেবার বিরোধী দিবস। আর 22শে এপ্রিল এই দিনটি হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। তো এই 10টি প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। তোমাদের কীরকম লাগলো, এরকম ধরনের আলোচনা অবশ্যই জানাবে, এবং ভিডিওটি তোমাদের উপকারে আসছে কিনা সেটিও জানাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান বাটন ক্লিক করে রাখো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।